नमस्कार आमी रंजन दास आमार यूट्यूब चैनल रैपिड केमिस्ट्रीते सकलके स्वागत। आमरा आजके करब नाइट्रोजेन घटित जैव यौगेर तृतीय क्लास और ये तृतीय क्लासे आमादेर आलोचनार विषय অ্যামিন। অ্যামিন যৌগ प्रथमे आमरा অ্যালিফ্যাটিক অ্যামিন निये आलोचना करब, तारपरे आमरा आलोचना करब অ্যারোমেটিক অ্যামিন। অ্যারোমেটিক অ্যামিনের मध्य मूलत आमरा करब हच्छे অ্যানিলিন যৌগ। तो आमरा एखन शुरू करब অ্যামিন যৌগ। অ্যামিন যৌগ নামটা কিন্তু অবশ্যই এসছে অ্যামোনিয়া থেকে। অ্যামিন যৌগগুলো অ্যামোনিয়া উদ্ভূত যৌগ অর্থাৎ অ্যামোনিয়া থেকে প্রাপ্ত। অ্যামিন দুই প্রকার, অ্যালিফ্যাটিক অ্যামিন ও অ্যারোমেটিক অ্যামিন। অ্যামোনিয়ার এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু অ্যালকিল বা অ্যারিল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়ে যথাক্রমে অ্যালিফ্যাটিক অ্যামিন বা অ্যারোমেটিক অ্যামিন প্রস্তুত হয়। তো এখানে দেখো, এখানে আমরা অ্যামোনিয়া তোমরা জানো NH3 এর একটি হাইড্রোজেন যদি একটি অ্যালকাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয় তাহলে তৈরি হবে প্রাইমারি অ্যামিন। প্রাইমারি অ্যামিনে আমরা পাবো NH2 গ্রুপ। আর যদি দুটি H প্রতিস্থাপিত হয় অ্যালকিল গ্রুপ দ্বারা বা কার্বনযুক্ত গ্রুপ দ্বারা তাহলে আমরা পাবো সেকেন্ডারি অ্যামিন। আর তিনটি H যদি অ্যামোনিয়ার তিনটি অ্যালকিল গ্রুপ বা তিনটি কার্বনযুক্ত গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয় তাহলে আমরা পাবো কিন্তু টারশিয়ারি অ্যামিন। ঠিক আছে, তাহলে দেখো মিথাইল অ্যামিন একটি প্রাইমারি অ্যামিন, ডাইমিথাইল অ্যামিন এটা একটি সেকেন্ডারি অ্যামিন এবং ট্রাইমিথাইল অ্যামিন এটি একটি টারশিয়ারি অ্যামিন। এবার আমরা অ্যামিন যৌগগুলোকে আবার ভাগ করব সরল অ্যামিন এবং মিশ্র অ্যামিন। সরল অ্যামিন মানে অ্যামিনের N পরমাণুর সঙ্গে যুক্ত অ্যালকিল বা অ্যারিল মূলকগুলি একই যদি হয় তাহলে আমরা বলবো সরল অ্যামিন। যেমন ধরো ডাইমিথাইল অ্যামিন কিংবা ডাইফিনাইল অ্যামিন, অ্যামিনের দেখো দুটো গ্রুপ সেম আছে দুদিকে, তো এদেরকে আমরা বলছি সরল অ্যামিন। আর মিশ্র অ্যামিন মানে যে অ্যামিনে এই অ্যামিনের NH দেখো এটা একটি সেকেন্ডারি অ্যামিন, এর উভয় দিকের গ্রুপগুলি দুটো আলাদা, এখানে মিথাইল ইথাইল আর এখানে মিথাইল ফিনাইল, তাহলে সেটা হবে কিন্তু মিশ্র অ্যামিন। এখানে তারপরে রয়েছে কোয়াটারনারি অ্যামোনিয়াম লবণ। কোয়াটারনারি অ্যামোনিয়াম লবণ কীরকম? আমরা জানি নাইট্রোজেনের যোজ্যতা সাধারণত 3, কিন্তু নাইট্রোজেনের মধ্যে যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে সেটি যদি যোজ্যতায় অংশগ্রহণ করে তাহলে কিন্তু নাইট্রোজেন ঘটিত যৌগ নাইট্রোজেন যোজ্যতা 4 প্রদর্শন করবে এবং সেই রকম আয়ন দেখো অ্যামোনিয়াম আয়ন এখানে দেখানো হয়েছে। ঠিক আছে, এই অ্যামোনিয়াম আয়ন বা এখানে দেখো অ্যামোনিয়াম ক্লোরাইড এটার অনুরূপ একটি যৌগ নিয়েছে, অর্থাৎ অ্যামোনিয়াম আয়নের এইচগুলো যদি সবগুলি মিথাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয় তাহলে কিন্তু এই যৌগটাকে আমরা একটা বলবো কোয়াটারনারি অ্যামোনিয়াম লবণ। ঠিক আছে, কোয়াটারনারি অ্যামোনিয়াম লবণ এটা অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে তুলনা প্রসঙ্গে এখানে দেখানো হয়েছে। কেমন? অ্যামিন যৌগের গঠনাকৃতি আমরা জানি, ক্লাস 11 আমরা পড়েছি। অ্যামিন যৌগের দেখো অ্যামিন সাধারণত কী হয়, sp3 সংকরায়ন হয় এবং sp3 4টি সংকরায়িত অরবিটালের মধ্যে একটির মধ্যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে, বাকি 3টি sp3 সংকরায়িত অরবিটালে হাইড্রোজেন যুক্ত থাকে। আর এখানে যদি 1 ডিগ্রি অ্যামিন হয় তাহলে দুটো H থাকবে, একটি অ্যালকিল গ্রুপ বা অ্যালকাইল গ্রুপ, আর হচ্ছে যদি সেকেন্ডারি অ্যামিন বা 2 ডিগ্রি অ্যামিন হয় তাহলে একটি H থাকবে, আর 3 ডিগ্রি বা টারশিয়ারি অ্যামিনে কিন্তু কোনো হাইড্রোজেন থাকবে না। কেমন? এবার আমরা কয়েকটি সাধারণ অ্যালিফ্যাটিক অ্যামিনকে চিনে নেব। মিথাইল অ্যামিন, ইথাইল অ্যামিন, প্রোপাইল অ্যামিন, ডাইমিথাইল অ্যামিন, ডাইইথাইল অ্যামিন, ইথাইল মিথাইল অ্যামিন প্রভৃতি। ঠিক আছে, এছাড়াও এখানে দেখো এদের নামকরণের ক্ষেত্রে কিন্তু এগুলোকে কিন্তু এইভাবেও নামকরণ করা যেতে পারে। দেখো এই যে যৌগটা আছে এখানে এই অ্যামিন যৌগে দেখো একটা ইথাইল গ্রুপ আছে আর একটা মিথাইল গ্রুপ আছে, N ইথাইল N মিথাইল অ্যামিনোইড ইথেন আমরা এটাকে কিন্তু বলতে পারি, অর্থাৎ N অ্যালকিল অ্যামিনো অ্যালকেন এইভাবেও কিন্তু নামকরণ করা যায়। তো যাই হোক, এগুলোর নামকরণ সম্পর্কে অতটা বিস্তৃত তোমাদের আপাতত না জানলেও হবে, এই কমন কিছু যৌগগুলো কিন্তু তোমাদেরকে জেনে রাখতে হবে। IUPAC পদ্ধতি অনুযায়ী যদি আমরা অ্যামিনের নামকরণ করি তাহলে CH3NH2 যেটাকে আমরা মিথাইল অ্যামিন বলছি কমন নাম, সেটা আসলে মিথান অ্যামিন। এটা দেখো প্রোপান 1 অ্যামিন। ঠিক আছে, এটা 3 মিথাইল বিউটান 2 অ্যামিন।
তো এইভাবে কিন্তু নামকরণগুলো করা হয়েছে, ঠিক আছে। এবার আমরা কয়েকটি এই অ্যারোমেটিক অ্যামিন চিনে নেব। তার আগে এই লাইনটা একটু দেখে নাও। উপসর্গ এন এবং N-N অ্যালকিন মানে অ্যালকিল গ্রুপ নাইট্রোজেনের সঙ্গে যুক্ত, কার্বনের সঙ্গে কিন্তু না। কয়েকটি অ্যারোমেটিক অ্যামিন তোমরা দেখে নাও। সবচেয়ে সরল অ্যারোমেটিক অ্যামিন সেটা হলো আমাদের অ্যানিলিন, ঠিক আছে। তার কিন্তু ইউপ্যাক নাম বেনজিন অ্যামিন, ঠিক আছে। তারপরে দেখো অর্থোটোলুইডিন রয়েছে। অর্থোটোলুইডিন প্রচলিত নাম, এটাকে আমরা 2-মিথাইল বেনজিন অ্যামিন বলতে পারি, ঠিক আছে। এটা প্যারাটোলুইডিন অর্থাৎ অ্যানিলিনের প্রোডাক্ট, তো এটাকে আমরা 4-মিথাইল বেনজিন অ্যামিন বলতে পারি। এইভাবে কিন্তু এদের IUPAC নামগুলো তোমাদের অবশ্যই বুঝতে হবে কিন্তু, ঠিক আছে। এবার আমরা আলোচনা করব প্রাইমারি অ্যামিন তৈরির পদ্ধতি। নাইট্রো অ্যালকেন যৌগ থেকে দেখো নাইট্রো যৌগ নেওয়া হয়েছে, এখানে বিজারক রূপে SnHCl কিংবা নিকেল হাইড্রোজেন কিংবা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড যে কোনো একটির উপস্থিতিতে বিজারণ করলে এই নাইট্রো অ্যালকেন যৌগ থেকে কিন্তু আমরা প্রাইমারি অ্যামিন পাবো, ঠিক আছে। এছাড়া নাইট্রাইল কিংবা অক্সিম যৌগকেও যদি বিজারণ করা যায় সোডিয়াম অ্যালকোহল কিংবা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে, দেখো সায়ানাইড যৌগ বা নাইট্রাইল যৌগ, আর এটা অক্সিম যৌগ তোমরা জানো, একটা অ্যালডিহাইডের অক্সিম দ্যাট ইজ অ্যালডক্সিম বিজারিত হয়ে কিন্তু প্রাইমারি অ্যামিন তৈরি হবে। এছাড়া আইসোসায়ানেট যৌগ NC-O, দেখো আইসোসায়ানেট যৌগ গঠনাকৃতি, একেও যদি KOH বা কৌষ্টিক পটাশ দ্বারা আদ্র বিশ্লেষণ করা যায় তাহলেও কিন্তু আমরা প্রাইমারি অ্যামিন অর্থাৎ RNH2 পাবো। তো এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিক্রিয়া আমাদেরকে পড়তেই হবে, সেটা হলো হফম্যান অবনমন বা হফম্যান ব্রোমামাইড বিক্রিয়া। হফম্যান পদ্ধতি খুব ইম্পর্টেন্ট এই পদ্ধতি। দেখো এখানে কি হয়েছে বিক্রিয়াতে, মূলত অ্যামাইড যৌগ KOH এবং Br2-র উপস্থিতিতে CO গ্রুপ বেরিয়ে গেছে, ঠিক আছে। অর্থাৎ অ্যামাইড যৌগ তৈরি হবে প্রাইমারি অ্যামিনে। এখানে দেখো একটি কার্বন কিন্তু কমে গেল। তাহলে যে সমস্ত জৈব যৌগের কনভার্সন বা রূপান্তরিতকরণে কার্বন সংখ্যা কমানোর প্রয়োজন পড়বে সেখানে কিন্তু অন্তর্বর্তী ধাপরূপে আমরা এই বিক্রিয়াটিকে ইউজ করতে পারবো, ঠিক আছে। অর্থাৎ অ্যামাইড যৌগ KOH Br2 বা NaOH Br2 সহ বিক্রিয়া করলে পরে আমরা কিন্তু পাবো হচ্ছে প্রাইমারি অ্যামিন, ঠিক আছে। এখানে তারপরে দেখো বিক্রিয়ার ক্রিয়াকৌশল রয়েছে। ক্রিয়াকৌশল তোমাদের পড়তে হবে না, শুধু এটুকু জেনে রেখো যে এই বিক্রিয়াটি এই OBr নেগেটিভ বা OCl নেগেটিভ, ঠিক আছে, অর্থাৎ হাইপোব্রোমাইট আয়ন বা হাইপোক্লোরাইট আয়ন এর উপস্থিতিতে বিক্রিয়াটি কিন্তু হবে, ঠিক আছে। হফম্যান অবনমন বিক্রিয়ার দুটি উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ উদাহরণ এখানে দেওয়া রয়েছে। দেখো একটা অ্যাসিটামাইড নিয়েছে, অ্যাসিটামাইড নিলে আমরা পাবো মিথাইল অ্যামিন, পরিবর্তনটা লক্ষ্য করবে CO গ্রুপটা শুধু বেরিয়ে যাবে, ঠিক আছে। আর সাইড প্রোডাক্ট রূপে আমরা KBr K2CO3 ওয়াটার পাবো, সেটা অতটা গুরুত্বপূর্ণ না, মূল যৌগটা অবশ্যই মনে রাখবে। আর যদি বেঞ্জামাইড নেই তাহলে কিন্তু অনুরূপ বিক্রিয়ায় CO গ্রুপ বেরিয়ে যাবে, আমরা পাবো হচ্ছে অ্যানিলিন। এরপরে চলে আসো গ্যাব্রিয়েলের থ্যালিমাইড সংশ্লেষণ, খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া এবং পরীক্ষকদের খুব প্রিয় বিক্রিয়া। তো এখানে দেখো থ্যালিমাইড, এটা থ্যালিক অ্যাসিডের প্রোডাক্ট, হ্যাঁ তোমরা জানো থ্যালিমাইড, দেখো বেনজিন রিং দুটো যদি COOH পাশাপাশি থাকে সেটা থ্যালিক অ্যাসিড, এই যে থ্যালিক অ্যাসিড তোমরা দেখেছো আগে। তো থ্যালিক অ্যাসিডের অ্যানহাইড্রাইড করে তার মধ্যে অ্যামোনিয়া যোগ করলে পাওয়া যায় থ্যালিমাইড। এই থ্যালিমাইড থেকে আমরা প্রাইমারি অ্যামিন পেতে পারি এবং বিক্রিয়ার নাম হলো গ্যাব্রিয়েল থ্যালিমাইড সংশ্লেষণ। খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া, ধাপগুলো আমরা একটু বুঝে নিব। তো প্রথমে থ্যালিমাইডে দেখো 1 নম্বর ধাপে KOH দিয়ে বিক্রিয়া করলে এই হাইড্রোজেনটা আম্লিক প্রকৃতির হয়, এই হাইড্রোজেনটা কিন্তু KOH-এর সঙ্গে বিক্রিয়া বেরিয়ে যাবে, ঠিক আছে। ওখানে তাহলে প্রথমে K ঢুকবে, তারপরে RI অর্থাৎ অ্যালকিল হ্যালাইডের বিক্রিয়া করলে ওখান থেকে K পার্টটা আর I পার্টটা বেরিয়ে গিয়ে R পার্টটা প্রবেশ করবে, এটাকে আমরা পাবো, ঠিক আছে। এই যে যৌগটা আমরা পেলাম অর্থাৎ থ্যালিমাইডের অ্যালকিল ডেরিভেটিভ, সেটাকে আদ্র বিশ্লেষণ করলে পরে কিন্তু এখান থেকে ভেঙে যাবে, ভেঙে গিয়ে দেখো তাহলে থ্যালিক অ্যাসিড এবং 1 ডিগ্রি অ্যামিন পাওয়া যাবে, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া, মনে রাখতে হবে।
বিক্রিয়া ক্রিয়া কৌশল জানতে হবে না তোমাদের, কিন্তু বিক্রিয়াটি মনে রাখবে তোমরা, ঠিক আছে। এছাড়া গ্রিগনার বিকারকের সাহায্যে দেখো খুব একটা কমন বিক্রিয়া RMGX এবং ClNH2 ক্লোরোঅ্যামিন বিক্রিয়া করলে এই যে এখানে হ্যালোজেন দুটো বেরিয়ে যাবে উইথ ম্যাগনেসিয়াম, আমরা পাবো প্রাইমারি অ্যামিন, ঠিক আছে, আমরা পাবো প্রাইমারি অ্যামিন। তারপরে দেখো এখানে কার্টিয়াস বিক্রিয়া রয়েছে যার দ্বারা আমরা প্রাইমারি অ্যামিন তৈরি করতে পারবো। তো এখানে মূলত কি হয়, এস্টার যৌগ হাইড্রোজেন বিক্রিয়া করলে যে অ্যাসাইল হাইড্রোজাইড পাওয়া যাবে, অ্যাসাইল হাইড্রোজাইড সংকেতটা লক্ষ্য করো RCONH2, সেটা থেকে ভেঙে গিয়ে আমরা পাবো অ্যাসাইল অ্যাজাইড N3 অ্যাজাইড গ্রুপ, সেটা পরিবর্তিত হয়ে তৈরি হয় আইসোসায়ানেট যৌগ RNCO। এই আইসোসায়ানেট যৌগ কিন্তু আর্দ্র বিশ্লেষণ করলে প্রাইমারি অ্যামিন তৈরি হয়। এরপর আমরা পড়ব স্মিথ বিক্রিয়া। স্মিথ বিক্রিয়া দেখো একটি কার্বক্সিলিক অ্যাসিড রয়েছে, তার সঙ্গে হাইড্রোজয়িক অ্যাসিড HN3 কেমন হাইড্রোজয়িক অ্যাসিড সহ উত্তপ্ত করলে নাইট্রোজেন গ্যাস এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস, দুটি গ্যাস বেরিয়ে যাবে এবং আমরা পাবো প্রাইমারি অ্যামিন, এবং এই বিক্রিয়াটিকেই আমরা বলছি স্মিথ বিক্রিয়া, ঠিক আছে। স্মিথ বিক্রিয়া খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। অ্যামাইডের বিজারণ। অ্যামাইড যৌগকে যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে আমরা বিজারণ করি তাহলে দেখো এই অক্সিজেনটা বিজারিত হয়ে যাবে, জল আকারে এটা বেরিয়ে যাবে, এখানে হাইড্রোজেন প্রবেশ করবে, তাহলে আমরা পাবো 1 ডিগ্রি অ্যামিন, ঠিক আছে। যদি এই যৌগটা নেওয়া হয় তাহলে এখানে দেখো 1 ডিগ্রি অ্যামিন, বা এই উদাহরণস্বরূপ ইথানঅ্যামাইড নিলে আমরা পাবো ইথানঅ্যামিন, কেমন আমরা উদাহরণস্বরূপ পাবো ইথানঅ্যামিন। এতে অ্যালকিল সায়ানাইডের বিজারণ আমরা এটা সম্ভবত দেখেছি আগে। দেখো মিথাইল সায়ানাইড CH3C ট্রিপল বন্ড N, এখানে যে ট্রিপল বন্ড রয়েছে তার মধ্যে কিন্তু হাইড্রোজেন প্রবেশ করবে, হাইড্রোজেন প্রবেশ করলে CN গ্রুপটা বিজারিত হয়ে তৈরি হবে CH2NH2, কেমন CH2NH2। তারপর আমরা দেখব অ্যালকিল আইসোসায়ানাইডের আর্দ্র বিশ্লেষণ। আইসোসায়ানাইড যৌগ ধরো NC, আইসোসায়ানাইড যৌগ কিন্তু আর্দ্র বিশ্লেষিত হয়ে কিন্তু কি হবে, এখান থেকে ভেঙে যাবে, তাহলে কি এখান থেকে RNH2 হবে, আর C এই অ্যাসিড যৌগরূপে পাবো আমরা ফর্মিক অ্যাসিড পাবো, ঠিক আছে। এইভাবে আইসোসায়ানাইড যৌগের আর্দ্র বিশ্লেষণে প্রাইমারি অ্যামিন এবং একটি কার্বক্সিলিক অ্যাসিড পাওয়া গেল। এরপর আমরা আলোচনা করব অ্যালিফেটিক অ্যামিনের ধর্ম। তো অ্যালিফেটিক অ্যামিনের ধর্ম মধ্যে মূলত আমরা ভৌত অবস্থা এবং গন্ধ, এই জায়গাটা একটু আগে দেখে নিই। কম আণবিক ভর বিশিষ্ট অ্যালিফেটিক অ্যামিনগুলি গ্যাসীয়, কিন্তু উচ্চ আণবিক ভর বিশিষ্ট অ্যালিফেটিক অ্যামিনগুলো তরল। অ্যারোমেটিক অ্যামিনগুলোর মধ্যে কম আণবিক ভর বিশিষ্ট অ্যামিনগুলি তরল, কিন্তু উচ্চ আণবিক ভর বিশিষ্ট অ্যামিনগুলো কিন্তু হবে কঠিন, ঠিক আছে। মিথাইল অ্যামিন এবং ইথাইল অ্যামিনের গন্ধ অ্যামোনিয়ার মতো, কিন্তু উচ্চ আণবিক ভর বিশিষ্ট অ্যামিনগুলো কিন্তু আষ্টে গন্ধযুক্ত। বেশিরভাগ অ্যারোমেটিক অ্যামিন বিশুদ্ধ অবস্থায় বর্ণহীন, কিন্তু রেখে দিয়ে স্বতঃস্ফূর্তভাবে জারিত হয়ে আস্তে আস্তে রঙিন হয়ে যায়, কিন্তু এটা খেয়াল রাখবে। সাধারণত অ্যারোমেটিক অ্যামিনগুলো বিষাক্ত হয় এবং এই যৌগগুলি সহজেই আমাদের ত্বকে কিন্তু শোষিত হয়ে যায়। তো এখানে অ্যামিনের ধর্ম হিসেবে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো অ্যামিনের ক্ষারকীয়তা, বেসিক ক্যারেক্টার অফ অ্যামিন। এই জায়গাটা কিন্তু আমরা খুব গুরুত্ব দিয়ে পড়ব। বেসিক ক্যারেক্টার অফ অ্যামিন। নাইট্রোজেন পরমাণুর উপর একটি নিঃসঙ্গ ইলেকট্রন যুগল অবস্থান করায় অ্যামিন যৌগগুলি তোমরা জানো লুইস ক্ষার হিসেবে আচরণ করে, ঠিক আছে, লুইস ক্ষার হিসেবে আচরণ করে। অ্যামিন যৌগ জলীয় মাধ্যমে হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করে, যা এর ক্ষার ধর্মের প্রমাণ দেয়। তবে এই বিক্রিয়াটির ক্ষেত্রে এটি একটি উভমুখী বিক্রিয়া, তোমরা জানো। এই উভমুখী বিক্রিয়াতে হাইড্রোক্সিল আয়ন তৈরি করবে, যেটা সাধারণত নীল লিটমাসকে লাল বর্ণে পরিণত করতে পারবে। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে সাম্য ধ্রুবক আমরা লিখেছি, এবং সাম্য ধ্রুবকে দেখো এই যে KB অর্থাৎ বিয়োজন ধ্রুবকের মান লেখা হয়েছে, এবং এই বিয়োজন ধ্রুবক KBর মান তোমরা জানো যে এটা নেগেটিভ লগারিদম নিলে আমরা পাবো PKB, ঠিক আছে। কেবির মান যত বেশি বাড়বে তত বিয়োজন বেশি হবে, অর্থাৎ তত বেশি সংখ্যক হাইড্রোক্সিল আয়ন পাবো, অর্থাৎ তত ক্ষারীয় হবে, ঠিক আছে। দ্যাট মিন্স এন কেবির ভ্যালু যদি বাড়ে তাহলে ক্ষার ধর্ম বাড়বে, কিন্তু পিকেবির ভ্যালু কমলে ক্ষার ধর্ম বাড়বে। তা সেটা এখানে আমরা ছকের মধ্যে দেখে নেব। দেখো এখানে যে ছক রয়েছে লক্ষ্য করো,
যে অ্যামোনিয়া থেকে মিথাইলামিন ইথাইলামিন, এখানে দেখো কেবির মানগুলো ক্রমশ বাড়ছে, ঠিক আছে, তার মানে এর ক্ষার ধর্ম বাড়ছে। কেবির মান বাড়লে ক্ষার ধর্ম বাড়বে, কিন্তু পিকেবির মান কিন্তু কমবে। এবার কেন ক্ষার ধর্ম বাড়বে সেটাও আমাদের আলোচনায় আসবে, কারণ এখানে দেখো তাহলে এরা প্রথমে জানবো আমরা ক্ষারীয় কেন, তার কারণ এর মধ্যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের উপস্থিতি এবং সেই নিঃসঙ্গ ইলেকট্রন জোড় সহজেই দান করতে পারে। অ্যামোনিয়ার তুলনায় যে কোনো অ্যালিফ্যাটিক অ্যামিন যৌগের ক্ষারকীয়তা বেশি হয়। অ্যামোনিয়া যৌগের একটি এইচ পরমাণু একটি অ্যালকিল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়ে প্রাইমারি অ্যামিন উৎপন্ন হয়। অ্যালকিল গ্রুপের প্লাস আই এফেক্টের জন্য অ্যামিন যৌগে এন পরমাণুর উপর ইলেকট্রনের ঘনত্ব কিন্তু বৃদ্ধি পায়, ফলে অ্যামোনিয়ার তুলনায় অ্যামিন যৌগের ক্ষারকীয়তা ধর্ম বেশি হয়। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা মনে রাখতে হবে তোমাদের। ঠিক আছে, আর এই প্লাস আই প্রভাব কিন্তু দেখো এই যৌগগুলোর ক্ষেত্রে যত উপর থেকে নিচের দিকে যাবে প্লাস আই প্রভাব বাড়ার জন্যই কিন্তু মূলত এদের ক্ষার ধর্মগুলো বাড়ছে। ঠিক আছে, স্বাভাবিকভাবেই দেখো 1 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন এবং 3 ডিগ্রি অ্যামিন দেখানো রয়েছে। প্লাস আই এফেক্ট এদিকে বাড়ছে, তো প্লাস আই এফেক্ট বাড়ছে এবং সেই জন্য কিন্তু ক্ষারকীয়তা ধর্মও কিন্তু বাড়বে। আর সেই একই কারণের জন্যই কিন্তু টারশিয়ারি অ্যামিনের ক্ষারকীয়তা সর্বাধিক। ঠিক আছে, অর্থাৎ ক্ষারকীয়তা বৃদ্ধির ক্রমটি দেখো 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, কিন্তু এই ক্রম শুধুমাত্র গ্যাসীয় অবস্থায় এবং জৈব দ্রাবকেই কিন্তু পরিলক্ষিত হয়। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট মনে রাখবে। জলীয় দ্রবণে কিন্তু এর এর এই ক্রমটি কিন্তু খানিকটা পরিবর্তিত হয়ে যায় এবং জলীয় দ্রবণে দেখা গেছে 2 ডিগ্রি অ্যামিনের ক্ষারকীয়তা ধর্ম সবচেয়ে বেশি, তারপরে 1 ডিগ্রি এবং তারপরে 3 ডিগ্রি, এবং সেটা মূলত জলীয় দ্রবণে ক্যাটায়নগুলোর স্থায়িত্বের ক্রমের জন্য হয়। জলীয় দ্রবণে যে ক্যাটায়নগুলো তৈরি করে তার স্থায়িত্বের ক্রম অনুযায়ী হয়, এবং সেখানে দেখো এই যেখানে জলীয় দ্রবণে প্রাইমারি অ্যামিন, টারশিয়ারি অ্যামিন, এন প্রাইমারি অ্যামিন বা সেকেন্ডারি অ্যামিন, এরা যে ক্যাটায়ন তৈরি করেছে তার স্থায়িত্বের ক্রম দেওয়া রয়েছে, এবং স্থায়িত্বের ক্রমের জন্যই কিন্তু এই ঘটনাটা হয়ে থাকে। অর্থাৎ এই যে ক্রম চেঞ্জ হওয়ার ব্যাপারটা এটা কিন্তু হয়ে থাকে, এটা তোমরা খেয়াল রাখবে কিন্তু। ঠিক আছে, অ্যারোমেটিক অ্যামিন বা অ্যানিলিন যৌগের ক্ষারকীয়তা ধর্ম ব্যাখ্যার জন্য কিন্তু তোমাদেরকে অবশ্যই এই রেজোনেন্স গঠনের মাধ্যমে ব্যাখ্যা করতে হবে। নাইট্রোজেনে যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে এটা প্লাস আর এফেক্টের জন্য কিন্তু দেখো বেনজিন নিউক্লিয়াসে রেজোনেন্সে অংশগ্রহণ করায় এই নিঃসঙ্গ ইলেকট্রন জোড়কে দান করার প্রবণতা কিন্তু কম হয়। সেই জন্য কিন্তু দেখা গেছে যে অ্যারোমেটিক অ্যামিনগুলোর ক্ষার ধর্ম কিন্তু কম। তো এদের মধ্যেই তাহলে এই ক্রমটা কার কতটা সেটা দেখো এখানে এই ছকের সাহায্যে দেখানো হয়েছে। সেকেন্ডারি অ্যামিন, প্রাইমারি অ্যামিন, তারপরে অ্যারোমেটিক অ্যামিন, অ্যামোনিয়া, তারপরে অ্যারোমেটিক অ্যামিনের মধ্যে কোনো অ্যালকিল গ্রুপ যদি যুক্ত থাকে সেইভাবে কিন্তু চেঞ্জ হয়েছে এটা। কেমন? এবার আমরা অ্যানিলিনের ক্ষারকীয়তার উপর প্রতিস্থাপকের প্রভাব পড়ব। অর্থাৎ অ্যানিলিনের বেঞ্জিন শৃঙ্খলে যদি এই প্রতিস্থাপকগুলো থাকে তাহলে কিন্তু ক্ষারকীয়তা কীভাবে চেঞ্জ হবে সেটা আমরা আলোচনা করব। সে প্রসঙ্গে তোমরা এই ছকটা প্রথমেই দেখে নাও। দেখো প্যারাটোলুইডিন, অ্যানিলিন, প্যারাক্লোরো অ্যানিলিন, এই যৌগগুলোর কেবির মান যদি ফলো করো দেখো এদিকে যত নিচের দিকে যাচ্ছে ক্ষারকীয়তা ধর্ম কিন্তু কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে সেটা যদি বলতে হয়, দেখো এখানে মিথাইল গ্রুপের প্লাস আই প্রভাব কী করবে, নাইট্রোজেনের মধ্যে ইলেকট্রনের ঘনত্ব বাড়িয়ে দিবে, অর্থাৎ তার ক্ষার ধর্ম বাড়াবে, কিন্তু এখানে সেটা নেই অ্যানিলিনে। আর এখানে তো ক্লোরিন রয়েছে যেটা মাইনাস আই প্রভাবের জন্য ইলেকট্রন তো নিজের দিকে টেনে নেবে, সেই জন্য এখানে কিন্তু ইলেকট্রনের ঘনত্ব কমে যাবে। ঠিক আছে, ওই জন্য ক্ষার ধর্ম কমে যাবে। আর NO2-তে তো মাইনাস আর প্রভাব রয়েছে, অর্থাৎ রেজোনেন্সের জন্য বেঞ্জিন শৃঙ্খল থেকে পাই ইলেকট্রন ক্লাউড তো টেনে নিবে, এই জন্য কিন্তু নিঃসঙ্গ ইলেকট্রন জোড় এখানে কিন্তু ঘনত্ব কমে যাবে, এর ক্ষার ধর্ম আরও কমে যাবে। তাহলে আমরা এই যৌগগুলোর ক্ষেত্রে ক্ষার ধর্মের ক্রমটা কিন্তু দেখে নেব, এবং এই ক্রমটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে কিন্তু। ঠিক আছে, এবার আমরা প্রাইমারি অ্যামিনের কতগুলি গুরুত্বপূর্ণ বিক্রিয়া
আলোচনা করব। তো সবার প্রথমে খনিজ অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া। খনিজ অ্যাসিড অর্থাৎ HCl H2SO4 হাইড্রোক্লোরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিডের সঙ্গে প্রাইমারি অ্যামিন বিক্রিয়া করে দেখো মিথাইল অ্যামোনিয়াম ক্লোরাইড বা ডাইমিথাইল অ্যামোনিয়াম সালফেট এই টাইপের লবণ কিন্তু তৈরি হবে। আর অ্যালকিল হ্যালাইডের সঙ্গে যদি বিক্রিয়া করা যায়, অ্যালকিল হ্যালাইডের সঙ্গে অতিরিক্ত পরিমাণে বিক্রিয়া করলে 1 ডিগ্রি অ্যামিন থেকে 2 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন থেকে 3 ডিগ্রি অ্যামিন এবং 3 ডিগ্রি থেকে অ্যামিন থেকে আমরা টেট্রা অ্যালকিল অ্যামোনিয়াম আয়োডাইড যৌগ অর্থাৎ কোয়াটারনারি অ্যামিন কিন্তু আমরা পাবো। ঠিক আছে, এছাড়া দেখো যদি আমরা অ্যাসিটাইলেশন বিক্রিয়া করি, অ্যাসিটাইলেশন বিক্রিয়া প্রাইমারি অ্যামিনের সঙ্গে অ্যাসিটাইল ক্লোরাইড বিক্রিয়া করলে আমরা এন মিথাইল অ্যাসিটামাইড পাবো। ঠিক আছে, আর যদি বেঞ্জোইলেশন বিক্রিয়া করি তাহলে কি পাবো দেখে নাও। মিথাইল অ্যামিনের যদি বেঞ্জোইলেশন করি এন মিথাইল বেঞ্জামাইড পাবো আমরা, আর যদি অ্যানিলিনের বেঞ্জোইলেশন করি এন ফিনাইল বেঞ্জামাইড পাবো। কিচ্ছু না, খুব সহজ বিক্রিয়া, একটা এইচ একটা সিএল বেরিয়ে যাবে এবং এখানে যুক্ত হবে CO C6H5। ঠিক আছে, CO C6H5। এরপরে আমরা এই বিক্রিয়াতে চলে আসব। এখানে দেখো কার্বিল অ্যামিন বিক্রিয়া, খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া। কার্বিল অ্যামিন বিক্রিয়া প্রাইমারি অ্যামিনের শনাক্তকরণ বিক্রিয়া। এটি একটি প্রাইমারি অ্যামিন ক্লোরোফর্ম KOH দিয়ে বিক্রিয়া করলে, এই বিক্রিয়াটি আমরা আগেও করেছি হ্যালো অ্যালকেন অংশে। প্রাইমারি অ্যামিন ক্লোরোফর্মের সঙ্গে বিক্রিয়ায় দেখো NH2 গ্রুপটা NC গ্রুপে পরিণত হবে এবং দুর্গন্ধযুক্ত একটা যৌগ এটি, তো এর গন্ধ দ্বারাই একে শনাক্ত করা যায়। এইভাবে প্রাইমারি অ্যামিনের সঙ্গে সেকেন্ডারি অ্যামিনের পার্থক্যকরণে এই বিক্রিয়াটি ব্যবহার করা যাবে। ঠিক আছে, এরপরে এখানে একটা বিক্রিয়া রয়েছে, এই বিক্রিয়াটা আমরা দেখব কার্বন ডাইসালফাইডের সঙ্গে বিক্রিয়া। কার্বন ডাইসালফাইডের সঙ্গে বিক্রিয়া, কার্বন ডাইসালফাইডের সঙ্গে প্রাইমারি অ্যামিন ডাইথায়োকার্বামিক অ্যাসিড উৎপন্ন করে। ঠিক আছে, উৎপন্ন পদার্থকে মার্কিউরিক ক্লোরাইড দ্বারা বিয়োজিত করলে অ্যালকিল আইসোথায়োসায়ানেট উৎপন্ন হয়, যাকে হফম্যানের মাস্টার্ড অয়েল বা হফম্যানস মাস্টার্ড অয়েল রিয়াকশন বলা হয়। তাহলে এই বিক্রিয়াটা একটু দেখে নাও। ঠিক আছে, এই যে প্রাইমারি অ্যামিন কার্বন ডাইসালফাইডের সঙ্গে বিক্রিয়া করেছে, ডাইথায়োকার্বামিক অ্যাসিড তৈরি হয়েছে, যেটি HgCl2 বা মার্কিউরিক ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়ায় অ্যালকিল আইসোথায়োসায়ানেট উৎপন্ন হয়েছে, যেটাকে আমরা বলছি হফম্যানস মাস্টার্ড অয়েল। ওকে, এবং রিয়াকশানটাকে বলছি হফম্যানস মাস্টার্ড অয়েল রিয়াকশান। ঠিক আছে, নাইট্রাস অ্যাসিডের সঙ্গে যদি বিক্রিয়া করি আমরা, নাইট্রাস অ্যাসিড HNO2 যেটা আমরা পাচ্ছি NaNO2 এবং HCl এর বিক্রিয়ায় প্রাইমারি অ্যামিন থেকে অ্যালকোহল তৈরি হয়ে যাবে। হ্যাঁ, অ্যালকোহল তৈরি হয়ে যাবে। আর এই অনুরূপ বিক্রিয়াটা যখন আমরা অ্যারোমেটিক অ্যামিনের ক্ষেত্রে করব তখন কিন্তু নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হবে না, তখন ডায়াজো যৌগ তৈরি হবে এবং এই বিক্রিয়াটাকে বলা হবে তখন ডায়াজো বিক্রিয়া। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া। অ্যানিলিন থেকে দেখো HNO2 বিক্রিয়ায় প্রয়োজন অনুসারে তৎক্ষণাৎ তৈরি করে নেওয়া হয়, খুব অস্থায়ী যৌগ। 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় NaNO2 এবং ডাইলিউট HCl এর বিক্রিয়ায় HNO2 তৈরি হয়, যেটি এই বিক্রিয়াকে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডে পরিণত করে। মনে রাখবে, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। ঠিক আছে, এছাড়া এবার আমরা চলে যাব সেকেন্ডারি অ্যামিনের দু একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়ায়। সেকেন্ডারি অ্যামিনের প্রথমেই দেখো খনিজ অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া কি রয়েছে। দেখো খনিজ অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় 1 ডিগ্রি অ্যামিনের মতো 2 ডিগ্রি অ্যামিন খনিজ অ্যাসিডের বিক্রিয়ায় লবণ তৈরি করবে। ঠিক আছে, সেকেন্ডারি অ্যামিনের ক্ষেত্রে বিক্রিয়া তেমন গুরুত্বপূর্ণ বিক্রিয়া নেই এখানে। এই বিক্রিয়াটা তোমরা একটু দেখো। গ্রিগনার বিকারকের সঙ্গে বিক্রিয়া 7 নম্বর বিক্রিয়াটা R2NH CH3MgI এর সঙ্গে বিক্রিয়া করলে মিথেন পাবো আমরা। ঠিক আছে, মিথেন পাবো। তারপরে এখানে এগুলো দরকার পড়বে না তোমাদের, কেমন। এরপর দেখো প্রাইমারি অ্যামিন, সেকেন্ডারি অ্যামিন এবং টারশিয়ারি অ্যামিন 3 প্রকার অ্যামিনের তুলনা রয়েছে। তুলনা তোমরা মূলত এটা খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া। কার্বিল অ্যামিন টেস্ট করবে, প্রাইমারি অ্যামিনে হবে দুর্গন্ধযুক্ত আইসোসায়ানাইড যৌগ, সেকেন্ডারি অ্যামিনেও হবে না, টারশিয়ারি অ্যামিনেও হবে না। আর কার্বন ডাইসালফাইডের সঙ্গে বিক্রিয়া করলে মাস্টার্ড অয়েলের গন্ধ পাবো আমরা,
প্রাইমারি অ্যামিনের ক্ষেত্রে পাবো, কিন্তু সেকেন্ডারি অ্যামিনে মাস্টার্ড অয়েলের গন্ধ পাওয়া যাবে না, কিন্তু বিক্রিয়া হবে, কিন্তু টারশিয়ারি অ্যামিনে কোনো বিক্রিয়াই কিন্তু হবে না। ঠিক আছে, এরপর এখানে দেখো প্রাইমারি অ্যামিনের শনাক্তকরণ রয়েছে। তো এই বিক্রিয়া দুটো কার্বিল অ্যামিন বিক্রিয়া, প্রাইমারি অ্যামিনের ক্ষেত্রে কার্বিল অ্যামিন বিক্রিয়াতে আইসোসায়ানাইড যৌগ তৈরি হবে, এই বিক্রিয়াটি দিবে। আর হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া যেটা এখনই বলা হলো, হফম্যান মাস্টার্ড অয়েল রিয়াকশন। ঠিক আছে, কার্বিল প্রাইমারি অ্যামিনের ক্ষেত্রে এই বিক্রিয়া দুটো কিন্তু লক্ষণীয়। আর সেকেন্ডারি অ্যামিনের যদি শনাক্তকরণ করতে বলা হয় তাহলে লিবারম্যান নাইট্রোসো পরীক্ষা। লিবারম্যান নাইট্রোসোর পরীক্ষাটা কি একটু বলি। শীতল অবস্থায় সেকেন্ডারি অ্যামিন এর সঙ্গে লৌহ HCl এবং সোডিয়াম নাইট্রাইট NaNO দ্রবণ মিশিয়ে উত্তপ্ত করলে হলুদ রঙের একটি তৈলাক্ত পদার্থ যার নাম N-নাইট্রোসোঅ্যামিন উৎপন্ন করে। এই তৈলাক্ত পদার্থকে পৃথক করে ওর মধ্যে সামান্য পরিমাণ ফেনল ও কয়েক ফোঁটা H2SO4 যোগ করে উত্তপ্ত করলে দ্রবণটি সবুজ বর্ণ ধারণ করে। জল যোগ করে লঘু করলে দ্রবণটি লাল বর্ণে পরিণত হয়। আবার NOH দ্বারা মিশ্রণটিকে ক্ষারীয় করলে দ্রবণটি গাঢ় নীল বর্ণের হয়। এই বিক্রিয়াটি সেকেন্ডারি অ্যামিনের শনাক্তকরণে ব্যবহৃত হয়।